নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নদীর মাঝখানে। অনেক লোকজনের ভিড় ঠেলে সেই মেয়েটা এসে অবনীশের পায়ের ওপর একেবারে ঝাঁপিয়ে পড়ল প্রণাম করবার জন্য। অবনীশ সেই মুহূর্তে হেডমাস্টার মশাইয়ের সঙ্গে শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করছিলেন। বেশ চমকে উঠে কিছুটা পিছিয়ে গেলেন। মেয়েটা হাঁটু গেড়ে বসে থাকা অবস্থাতেই মুখ তুলে জিজ্ঞাসা করল, আমায় চিনতে পারছেন? মনে আছে? কোনো মেয়েকে মুখের ওপর মনে নেই, চিনতে পারছি না ঠিক বলা যায় না। অবনীশ হাসি হাসি মুখ করে মাথাটা হেলালেন একটুখানি। হেডমাস্টার ও অন্যান্য কয়েকজন বললেন, আরে পাগল মেয়ে, ওঠ ওঠ। মেয়েটা আবার উঠে দাঁড়িয়ে বলল, আমার নাম শান্তি সান্যাল। আপনি বর্ধমানে বইমেলায় আমার খাতায় 4 লাইন কবিতা লিখে দিয়েছিলেন। অবনীশ এবার খুব নিপুণ মিথ্যে আন্তরিকতার সঙ্গে বললেন, বাহ, মনে থাকবে না কেন? হেডমাস্টার মশাইয়ের সঙ্গে আলোচনা আর জমল না। অন্যদের 2-1 প্রশ্নের উত্তর দিতে লাগলেন অবনীশ। শান্তি মাঝে মাঝে বাধা দিয়ে বলতে লাগলো, তোমরা ওকে অত বিরক্ত করো না, উনি টায়ার্ড হয়ে আছেন, বিকেলবেলা তো উনি মিটিংয়ে বলবেনই। অন্যেরা তবু ছাড়তে চায় না। শান্তি তার হাত ধরে টেনে বলল, এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে কি করবেন? আসুন, আমার সঙ্গে আসুন। স্কুল বাড়ির সামনের মাঠে মেলা বসেছে। একদিকে ঘুরছে নাগরদোল্লা, আরেকদিকে মঞ্চ বাঁধা আছে। বিকেলে সেখানে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অবনীশই সেটার উদ্বোধন করবেন। প্যান্ট শার্টের বদলে ধুতি পাঞ্জাবি পরে এসেছেন অবনীশ। তিনি ভেবেছিলেন গ্রামের অনুষ্ঠানে প্যান্ট শার্ট পরাটা মানাবে না। এসে অবশ্য দেখছেন গ্রামের এখন অনেকেই প্যান্ট শার্ট পরে, স্কুলের মাস্টাররা পর্যন্ত। ধুতি বরং প্রায় চোখেই পড়ছে না। স্কুল বাড়ির পেছন দিকে ছোট বাগান আর পুকুর, বেশ পরিষ্কার জল। হাঁটতে হাঁটতে সেদিকে এসে শান্তি বলল, আপনার সঙ্গে যখন প্রথম দেখা হয় তখন আমি ছাত্রী ছিলাম। কিছু একটা কথা খুঁজে পেয়ে অবনীশ জিজ্ঞাসা করলো, তুমি কোন কলেজ থেকে পাশ করেছো আর এখন তুমি কি করো? শান্তি ফিক করে হেসে বলল, আমাদের এখানেই তো কলেজ আছে, মাত্র 3 মাইল দূরে, সেখান থেকেই পাশ করেছি। তারপর এখন বেকার, হাজার হাজার ছেলে মেয়ের মতন এই টুকটাক টিউশন করি। অবনীশ অনেকদিন কোনো গ্রামের দিকে আসেনি। আজকাল অনেক জায়গাতেই কলেজ হয়েছে। গ্রামের ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য শহরে আর আসতে হয় না। খুব ভালো কথা, গ্রামের ছেলেমেয়েরা উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে এবং গ্রামে শিক্ষিত বেকার তৈরি হচ্ছে। গ্রামের মেয়ে টিউশন করে জীবিকা অর্জন করছে, এটা তার কাছে যেন একেবারে নতুন খবর। কালো রঙের ছিটছিপে গড়নের শান্তির মুখখানা তেমন সৌন্দর্য নেই, তবে সপ্রতিভ ভাব আছে। সে কথা বলার সময় অবনীশের চোখের দিকে সোজাসুজি তাকায়। সে আবার হেসে বলল, আপনি আমাকে মোটেই চিনতে পারেননি, পারবেনও না তা আমি জানতাম। অবনীশ বললেন, তুমি গ্র্যাজুয়েট মেয়ে, অমন ঢিপ করে পায়ের ওপর আছড়ে প্রণাম করতে গেলে কেন? সেই জন্যই তো তোমায় চিনতে পারিনি। অত ভক্তির কি আছে? শান্তি বলল, ওই রকম করতে হলো আপনার দৃষ্টি আকর্ষণের জন্য। যদি শুধু অটোগ্রাফের খাতা বাড়িয়ে দিতাম, আপনি আমার মুখের দিকে ফিরেও তাকাতেন না। আপনি কি ভিড় পছন্দ করেন? না, একেবারেই না। তাহলে এই সভা সমিতিতে আসেন কেন? 2-1 জায়গায় না গিয়ে পারা যায় না, চেনাশোনারা ধরাধরি করে। তবে এই জায়গাটায় আমি আগ্রহ করেই এসেছি। অনেক দিন গ্রামের মাটিতে পা দিইনি, খেজুরের রস খাইনি। ভাগ্যিস এসেছেন, তাই আপনাকে কাছাকাছি পাওয়া গেল। আপনার সঙ্গে আমার অনেক কথা আছে। আজ রাত্রিটা থাকছেন তো? কাল সকালে আপনাকে খেজুরের রস খাওয়াবো। আমার সঙ্গে তোমার অনেক কথা আছে? হ্যাঁ, তার আগে একটা অভিযোগ জানাই। আমি আপনাকে অন্তত 7খানা চিঠি লিখেছি। আপনি মোটে একবার উত্তর দিয়েছেন, সেই প্রথমবার। তারপর একদম চুপ। আমাদের বুঝি চিঠি লিখতে পয়সা খরচা হয় না? চিঠির প্রসঙ্গে অবনীশের মনে পড়ল, হ্যাঁ,
শান্তি সান্যাল নামটা তার চেনা। বেশ গোটা গোটা হাতের লেখা, চিঠির সঙ্গে একটা দুটো কবিতাও থাকে। সব চিঠির উত্তর দেওয়া যায় না, শুধু সময়ের অভাবেই নয়। একজনকেই বারবার কি লিখবেন? সাধারণ চিঠি লিখতে ইচ্ছা করে না। প্রায় প্রতিটা চিঠিকেই অসাধারণ করে তোলার প্রতিভা একমাত্র রবীন্দ্রনাথেরই ছিল। চিঠির সঙ্গে যদি কেউ গল্প কবিতা পাঠায় তাহলে উত্তর দেওয়া আরও মুশকিল হয়। সেসব লেখা খারাপ লাগলে মিথ্যে প্রশংসা করা যায় না, আবার সত্যি কথাটাও বলা যায় না। শান্তির কবিতাগুলো বেশ কাঁচা, কবি হওয়ার কোনো সম্ভাবনাই তার মধ্যে নেই। অবনীশ কথা ঘোরাবার জন্য বলল, তোমার কবিতাগুলো আমার মনে পড়ছে। তুমি শুধু প্রেমের কবিতা লেখো, কারোর সঙ্গে তোমার গভীর প্রেম আছে বুঝি? শান্তি বলল, ওসব বানানো, গ্রামে আবার প্রেম প্রেম এসব হয় নাকি? কেন? রাধাকৃষ্ণ তো গ্রামের ছেলে মেয়ে ছিল। কৃষ্ণ কালো, রাধা ফর্সা, এটা মনে নেই? কালো মেয়েরা প্রেমিকা হতে পারে না, কেউ পাত্তাই দেয় না। অবনীশ বুঝতে পারল এই প্রসঙ্গটা আর বেশি দূর না টানাই ভালো। শান্তি শুধু বেকার নয়, তার বয়সী মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার কথা, বিশেষত গ্রামে। শান্তির বিয়ে হয়নি বোঝাই যাচ্ছে। পুকুরের ঘাটে বসে অবনীশ একটা সিগারেট ধরাতেই উদ্যোক্তাদের পক্ষ থেকে দুটো ছেলে এসে বলে, স্যার, আপনাকে আমাদের প্রেসিডেন্ট একবার ডাকছেন। শান্তি একজনকে ধমক দিয়ে বলল, আবার ওনাকে বিরক্ত করছিস? প্রেসিডেন্টকে বল যে উনি গ্রাম দেখতে বেরিয়ে গেছেন। অন্যজনকে সে বলে, এই তাপস, তোরা ওনাকে ডেকে নিয়ে এসে শুধু বকাবকি করবি? উনি কাছাকাছি গ্রামটা একটু ঘুরে দেখতে চান। তাপস বলল, একটা গাড়ির ব্যবস্থা হচ্ছে, দুপুরে খাওয়া দাওয়ার পর ওনাকে নিয়ে বেরোনো হবে। প্রেসিডেন্ট বলেছেন বিকেলে তার বাড়িতে স্যারকে চা খেতে হবে। শান্তি সারা মুখে হাসি ছড়িয়ে বলল, শুনলেন তো, এরা যা ঠিক করবে আপনাকে তাই করতে হবে। আপনি প্রেসিডেন্টের বাড়িতে চা না খেলে তার প্রেস্টিজ থাকবে না। বাইরে সভা সমিতি করতে গেলে এরকম কিছু বাধ্যবাধকতা যে থাকেই তা কি অবনীশ জানেন? তিনি ছেলে দুটোকে বললেন, ঠিক আছে, বিকেলে যাব চা খেতে, তোমরা ওকে বলে দিও। ছেলে দুটো চলে যাওয়ার পর শান্তি খানিকটা ঠাট্টার সুরে বলল, আপনার গাড়িতে চেপে গ্রাম ঘুরতে বেরোবেন? অবনীশ বলল, আর কিভাবে যাওয়া যায়? পায়ে হেঁটে না ঘুরলে কিছুই দেখা হবে না। আপনি 1-1.5 মাইল হাঁটতে পারবেন? তাহলে আপনাকে একটা চমৎকার জায়গায় নিয়ে যেতে পারি। কীরকম চমৎকার জায়গা? একটু দূরেই আমাদের গ্রাম। আমাদের বাড়িতে একবার আপনাকে নিয়ে যেতে চাই। একটা নদী পেরিয়ে যেতে হয়। আমাদের গ্রামে এখনো অনেক গাছপালা আছে, এরকম সবুজ গ্রাম। আপনি বেশি দেখেননি। ঠিক আছে, যেতে পারি, হাঁটতে আমার আপত্তি নেই। সঙ্গে আর কেউ যাবে না? আর কারু যাওয়ার দরকার কি? আপনাকে নিয়ে আমি চুপি চুপি পালিয়ে যাব, ভয় নেই। ঠিক সময়ে আবার আপনাকে আমি ফিরিয়ে দিয়ে যাব। অবনীশ একটুখানি চিন্তা করল, মিটিং করতে এসে একটা মেয়ের সঙ্গে আলাদাভাবে কোথাও চলে যাওয়াটা কি ভালো দেখাবে? কেউ না কেউ নিশ্চয়ই তার খোঁজ করবে। শান্তি তার হাত ধরে টেনে বলল, তাহলে দেরি করে কী লাভ, উঠুন। অবনীশ বলল, উদ্যোক্তাদের তো কাউকে একটা খবর দিয়ে এসো অন্তত। কিচ্ছু খবর দিতে হবে না, ওরা তো জানেই আপনি আমার সঙ্গে আছেন। আমাকে সবাই চেনে, ঠিক বুঝতে পারবে। পুকুরের পাশ দিয়ে রাস্তা, তারপর ধান ক্ষেত, আলের ওপর দিয়ে শর্টকাট করতে চায় শান্তি। জমিতে এখন সদ্য ধান রোয়া হয়েছে। এরকমভাবে মাঠের মধ্যে দিয়ে অনেক দিন হাঁটেনি অবনীশ। ধুতিটা উঁচু করে ধরে রেখে ভাবলেন, প্যান্ট পরে এলেই হতো, চটিতে কাদা লেগে যাচ্ছে। এসব জায়গায় সব থেকে সুবিধা হচ্ছে খালি পায়ে হাঁটা। শান্তির পায়ে রাবারের চটি, সেও তাদের হলদে রঙের শাড়িটা একটু উঁচু করে গুজে দিয়েছে। প্রাইভেট টিউশন করার বদলে ধান রোয়ার কাজ করলেই যেন শান্তিকে বেশি মানাতো। অবশ্য যে চাষিরা মাঠে কাজ করে তারা যে কলেজে পড়াশুনো করতে পারবে না তারও কোনো মানে নেই। অবনীশ জিজ্ঞাসা করল, তুমি কটা টিউশন করো শান্তি? 3টে, তার মধ্যে এক জায়গায় মাইনে দেয় না। আমার বাবা
একজনের কাছ থেকে 250 টাকা ধার নিয়েছিলেন, আমি তার মেয়েকে পড়িয়ে সেই ধার শোধ দিচ্ছি। 1 বছর পড়াতে হবে। আজকাল গ্রামের ছেলে মেয়েদেরও বুঝি বাড়িতে মাস্টার লাগে। মাধ্যমিক পরীক্ষার আগে অনেকেই মাস্টার রাখে। স্কুলে লেখাপড়া তো বিশেষ হয় না। তুমি কবিতা লেখার উৎসাহ পেলে কার কাছ থেকে? কেন উৎসাহ দেয়নি? এমনকি আপনিও কিছু সাহায্য করলেন না? আপনাদের শহরের ছেলেমেয়েরাই বুঝি সব কিছু করবে। কোনো পত্রপত্রিকায় আমাদের চান্স দেয় না? ও দেয় না বুঝি? আপনি তো ভালো করেই জানেন। আপনি নিজেই তো চান্স দেননি আমাকে। কত কবিতা পাঠিয়েছি। আসলে মুশকিল কি জানো, কবিতার ভাষা খুব তাড়াতাড়ি বদলায়। গ্রামে বসে তোমরা ঠিক বুঝতে পারো না। তোমরা যে কবিতা লেখো তা বড় পুরনো ভাষায়। আমরা তো গ্রামে বসে সব বই আর পত্রপত্রিকা পাই না। আমরা শিখবো কি করে বলুন? সেই সমস্যার সমাধান তো আমি করতে পারবো না, তবে না শিখলে চান্স পাওয়া অসম্ভব। তুমি বরং গল্প টল্প লেখার চেষ্টা করতে পারো। কবিতার চেয়ে গল্প লেখা বোধহয় সহজ। গল্প লেখা সহজ? তাহলে তো সবাই গল্প লিখত। কোনাকুনি একটা ধান ক্ষেত পার হয়ে ওরা একটা আম বাগানে ঢুকলো। এই বাগানটা আগে বেশ বড় ছিল বোঝা যায়। এখন ভেতরে ভেতরে বাড়ি উঠছে। এক জায়গায় একটা গাছ কেটে তার ডালপালা চাপানো হচ্ছে একটা গরুর গাড়িতে। বাগানটার পাশেই নদী। সে নদীটা দেখে অবনীশ প্রথমে অবাক, তারপর খুশি হলেন। এরকম একটা নদী তিনি আশাই করেননি। অধিকাংশ নদী তো এখন মজে হেজে গেছে। এই শীতকালে প্রায় কোনো নদীতেই জল থাকে না, কিন্তু এই নদীটায় বেশ জল আছে, আর স্রোতও আছে। বেশ টলটলে জল, দুপাশে উঁচু পাড়, বেশ একটা ঝকঝকে তকতকে ভাব। অবনীশ বলল, বাহ, বেশ সুন্দর তো। শান্তি বলল, বলেছিলাম না আপনার ভালো লাগবে। ওপাশে আমাদের গ্রাম। আমাদের বাড়িটা কিন্তু মাটির বাড়ি। আমার জন্মও মাটির বাড়িতে। আপনি গ্রামে জন্মেছিলেন? হ্যাঁ, তবে গ্রাম ছেড়েছিও বহু বছর হয়ে গেল। চলুন আমাদের বাড়িতে আপনাকে মুড়ি আর পাঠালি গুড় খাওয়াবো। নিশ্চয়ই অনেক দিন খাননি। আপনারা তো সকালে স্যান্ডউইচ খান, তাই না? কলকাতায় মুড়ি আর পাটালি গুড় দুটোই পাওয়া যায়, তবে অনেক দিন মুড়ি পাটালি গুড় একসঙ্গে খাইনি তো ঠিকই। আমি কোনো দিন স্যান্ডউইচ খাই না, মুড়ির সঙ্গে ডিম ভাজা খাই। জলের কাছে এসে অবনীশ বলল, কাছাকাছি কোনো ব্রিজ নেই তো দেখছি। এদিক থেকে ওপারে যায় কি করে? খেয়া নৌকো আছে, দেখি মাঝি কোথায় গেল। ঘাটে 2-3টে নৌকো বাঁধা, কিন্তু কাছাকাছি কোনো মানুষজন দেখা গেল না। একটু দূরে একটা দোকান ঘর। শান্তি সেদিকে খোঁজ নিতে গিয়েও ফিরে এলো। খেয়া নৌকার মাঝি সেখানে নেই। কেউ বলছে তার নাকি খুব জ্বর, অন্য একজনের আসবার কথা। শান্তি বলে, আসুন নৌকোয় উঠে বসি। নৌকোয় ওঠার কায়দাটা একেবারেই ভুলে গেছেন অবনীশ। তিনি আনাড়ির মতো গলইতে পা দিতে নৌকোটা সরে গেল। তিনি আরেকটু হলেই আছড়ে পড়ছিলেন। শান্তি শেষ মুহূর্তে তাকে ধরে ফেলে হাসিতে একেবারে নুয়ে পড়তে লাগল। অবনীশের মতো একজন খ্যাতমান মানুষকে লজ্জায় পড়তে দেখে সে বেশ মজা পেয়েছে। নৌকোর খোলে বেশ খানিকটা জল জমা রয়েছে। শান্তি একটা মগ দিয়ে জল ছেঁচতে লাগল। অবনীশ বসে পড়ে একটা সিগারেট ধরি ব্যক্তিত্ব ফিরিয়ে আনার চেষ্টা করলেন। তিনি যে এখন 58 বছর বয়স্ক একজন ভারিক্কি মানুষ, সেটা মাঝে মাঝে তিনি ভুলে যান। শান্তি বলল, আমি নৌকো চালাতে পারি জানেন। মাঝির জন্য বসে না থাকি, আমি আপনাকে ওপারে নিয়ে যেতে পারি। যাব? কিছু না ভেবে অবনীশ মাথা নেড়ে সম্মতি জানালেন। শান্তি প্রায় বালিকার মতো খুশি হয়ে দড়িটা খুলে দিল। তারপর বৈঠা জলে ডুবিয়ে বলল, আমি ভালো কবিতা লিখতে পারি না বটে, কিন্তু গরুর দুধ দিতে পারি, কাসুন্দি বানাতে পারি, বড়ি দিতে পারি, এমনকি আমি গাছেও উঠতে পারি। অবনীশ স্মিত হেসে শান্তির দিকে তাকিয়ে রইলেন। এত গুণের মেয়ে, অথচ তার বিয়ে হচ্ছে না শুধু গায়ের রং কালো বলে? নিশ্চয়ই ওর বাবার পণ দেওয়ার সাধ্য নেই। অপমানজনকভাবে বিয়ে করাচ্ছে এরকম একটা মেয়ে কুমারী অবস্থাতেও তো কাটিয়ে দিতে পারে সারাটা জীবন। কিন্তু বিয়ে না হোক,
একজন প্রেমিকও থাকবে না? তখন প্রেমের প্রসঙ্গ তুলতে শান্তি চোখ নামিয়ে দীর্ঘশ্বাস ফেলেছিল। মেয়েটা এমনিতে বেশ হাসি খুশি হলেও ওর কোনো গোপন দুঃখ আছে, সে কথা জিজ্ঞাসা করা যায় না। ওর কবিতাগুলোকে তিনি নিতান্তই তুচ্ছ, অকিঞ্চনকর ভেবেছিলেন, কিন্তু সেগুলোর রচনার পেছনে আছে এক যুবতীর অকপট হৃদয় বেদনা। বেশ ভালোই বইটা চালাতে পারে শান্তি। নৌকোটা হেলল, দুললও না, ঘুরেও গেল না, সোজা এগোতে লাগলো। অবনীশের মুখোমুখি বসেছে শান্তি, আঁচলটা জড়িয়ে নিয়েছে কোমরে। এখন এই ভূমিকায় তার মুখে একটা অন্য রকমের সৌন্দর্য এসেছে। ষড়যন্ত্র করার মতন মুখটা ঝুঁকিয়ে এনে শান্তি ফিসফিস করে বলল, নৌকাটা যখন পাওয়াই গেছে তখন এটুকু গিয়ে কি হবে? আরও খানিকটা ঘুরবেন? ওই যে দূরে তাল গাছটা দেখছেন, ওই পর্যন্ত ঘুরিয়ে আনতে পারি, যাবেন? এক্ষেত্রে হ্যাঁ কিংবা না কি বলা উচিত তা ভেবে পেল না অবিনেশ। আর কেউ নেই, শুধু একটা মেয়ের সঙ্গে নৌকোয় করে বেড়ানো তো আনন্দের ব্যাপার, কিন্তু সেটা কি বাড়াবাড়ি হয়ে যাবে না? এরকম গ্রাম দেশে নিশ্চয়ই এ নিয়ে কথা উঠবে। অবনীশ তো ফিরে যাবেন আগামীকাল, তারপর যদি শান্তির উপর অত্যাচার হয়। কিন্তু অবনীশ তার লেখার মধ্যে কোনো রকম সংস্কারকে প্রশ্রয় দেন না। নারী পুরুষের সহজ মেলামেশায় তিনি বিশ্বাস করেন। তিনি একটা মেয়ের আহ্বানে সাড়া দেবেন না? তিনি জিজ্ঞাসা করলেন, এটা তো খেয়ার নৌকা, অন্যদের লাগবে না? অন্যরা না হয় একটুখানি দাঁড়িয়ে থাকবে। না, চলো ওপারে গিয়ে তোমার বাড়িটাই ঘুরে আসি, মুড়ি আর গুড় খাওয়াবে বললে যে। এই যা, ধরুন ধরুন। বইটাটা শান্তির হাত থেকে খসে জলে পড়ে গেল না, শান্তি নাকি ইচ্ছা করে ফেলে দিল। বেশ স্রোত আছে, হাত বাড়িয়েও সেটা ধরা গেল না। এবার নৌকাটা ঘুরতে লাগলো। শান্তি বলল, এখন আমরা ভাসতে ভাসতে যেখানে খুশি চলে যাব, আর ইচ্ছা করলেও কিন্তু ফেরা যাবে না। অবনীশ বিরক্ত হওয়ার বদলে হালকাভাবে হাসলেন। হঠাৎ একটা মেয়ে তাকে ভিড় থেকে টেনে নিয়ে এলো, তারপর নদীর বুকে তার সঙ্গে নৌকোয়। এই নৌকো আপন মনে ভাসবে, এ যেন একটা প্রেমেরই দৃশ্য। বয়সটা আরেকটু কম হলে আরও উৎসাহিত হওয়া যেত। শান্তির সঙ্গে তার বয়সের তফাৎ প্রায় 35 বছর তো হবেই। কেউ তাকে শান্তির প্রেমিক ভাববে না ভুলেও। অন্যদের চোখে তিনি একজন শ্রদ্ধেয় ব্যক্তি, তার বদলে অন্য কারোর সঙ্গে শান্তির এই পাগলামির খেলাটা খেলা উচিত ছিল। সেরকম তো চওড়া নদী নয়, অকুলে ভেসে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দুপারে কিছু কিছু লোক জমছে, তারা এই দৃশ্যটা দেখছে। কে একজন চেঁচিয়ে উঠল, এই শান্তি, নৌকোটা এদিকে নিয়ে আয়। শান্তি অবনীশকে বলল, ওদের কোনো কথা শুনবেন না, ওদিকে তাকাবেন না। অবনীশ মনে মনে বললেন, আমি বেদব্যাস, তুমি মৎস্যগন্ধা। ক্রমে চেঁচামেচি বাড়তে লাগলো। নদীর বুকে একটা নৌকায় শুধু একটা নারী ও পুরুষ আপন মনে বসে আছে, এই দৃশ্য অন্যদের সহ্য হয় না। অবনীশও বেদব্যাস নন, চারপাশে কুয়াশার আড়াল সৃষ্টি করার ক্ষমতাও তার নেই। একসময় শান্তি চেঁচিয়ে বলল, ফিরতে পারছি না, বইটা ভেসে গেছে। এবার আরেকটা নৌকা এগিয়ে এলো, তাতে দুজন মানুষ। একজন নৌকোটা চালাচ্ছে, অন্যজন দাঁড়িয়ে রাগত সুরে বলতে লাগলো, এই শান্তি, তুই কার হুকুমে এই নৌকো নিয়ে এসেছিস? খেয়ার নৌকো নেয়ার অর্ডার তোকে কে দিয়েছে? কলকাতা থেকে ভদ্রলোক এসেছেন, যদি নৌকোটা উল্টে যেত? অবনীশ সে ব্যাপারে চিন্তিত ছিলেন না। একসময় তিনি ভালোই সাঁতার জানতেন, সাঁতার কেউ ভোলে না। ধুতি টুতি নিয়ে একটু অসুবিধা হয়তো হতো বটে, কিন্তু জলে তিনি ডুবে যেতেন না। শান্তি সেই লোকটাকে বলল, তুমি এত ধমকাচ্ছ কেন? তোমার নৌকো এনেছে নাকি? লোকটা দাঁত কিরমির করে বলল, তোর বড় বর বেড়েছে না? শান্তি অবনীশের দিকে তাকিয়ে বলল, আমরা বেড়াচ্ছিলাম তো, তাই ওদের হিংসে হয়েছে। দুটো নৌকো গায়ে গায়ে লাগলো। সেই লোকটা আবার বলল, শান্তি, তুই কারোকে কিছু না বলে কেন এনাকে নদীতে নিয়ে এসেছিস? শান্তি বলল, বেশ করেছি, তুমি বেশি চোখ রাগাবে না বিশুদা। তখন সেই বিশুদা নামের যুবকটা ঝুঁকে এসে ঠাস করে একটা চর কষালো শান্তির গালে। অবনীশ তো স্তম্ভিত হয়ে গেল, এ কী কাণ্ড! কিন্তু তিনি কিছু প্রতিবাদ করার আগেই শান্তিও উল্টে চর
লাগাতে গেল যুবকটাকে। দুজনের ঝটাপটিতে নৌকো এবার সত্যিই উল্টে যাওয়ার তো জোগাড়। তা অবশ্য হলো না। অন্য নৌকো চালকটির বকুনিতে দুজনেই থেমে গিয়ে ফুঁসতে লাগল। অবনীশ আড়ষ্ট হয়ে বসে রইলেন। সভার উদ্যোক্তাদের দুজন ছুটে এসেছে নদীর ধারে। এদিকে নৌকো ভিড়তেই তারা শান্তিকে খানিকটা বকাবকি করে অবনীশের কাছে ক্ষমা চেয়ে তাকে নিয়ে গেল স্কুল বাড়িতে। সেখানে একটা আলাদা ঘরে তার বিশ্রামের ব্যবস্থা। শান্তির বাড়িতে আর যাওয়া হলো না। শান্তির সঙ্গে তার দেখাও হলো না। বিকেলের মিটিংয়ের সময়ও শান্তি নেই। অভিমান হয়েছে বোধহয় তার। তা তো হতেই পারে, কিন্তু শান্তিকে যে চড় মারা হয়েছে তা নিয়ে কোনো চাঞ্চল্য নেই। কেউ সে বিষয়ে কোনো আলোচনাও করছে না। সন্ধ্যের পর সাংস্কৃতিক অনুষ্ঠান। সবটা বসে দেখতে হলো অবনীশকে। খুব যে ভালো লাগছে তা নয়, কিন্তু ভদ্রতা করে বসে তো থাকতেই হয়। একসময় তিনি সিগারেট টানবার জন্য বাইরে এলেন। বেশ বড় মাঠ, পেছন দিকে লোকজন রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। অবনীশ হাঁটতে হাঁটতে অনেকটা চলে এলেন একেবারে পেছন দিকে। আধো অন্ধকারে দুটো নারী ও পুরুষ পাশাপাশি দাঁড়িয়ে। অবনীশ সেদিকে আর এগোতে চাইলেন না। হঠাৎ একটা হাসির শব্দ শুনে তিনি চমকে উঠলেন। হাসিটা তো চেনা, শান্তি। অবনীশ এক পলক তাকিয়ে দেখলেন তার পাশের যুবকটা সেই বিশুদা। ওদের দাঁড়িয়ে থাকার মধ্যে একটা ঘনিষ্ঠতার স্পষ্ট ইঙ্গিত রয়েছে। আজ দুপুরের ঘটনার পরেই ওদের মধ্যে এই ঘনিষ্ঠতা হলো। শান্তি তাকে নিয়ে বেড়াতে গেছিল বলেই ঈর্ষা হয়েছিল ওই বিশু নামের ছেলেটার। তাহলে এতটা বয়স হলেও তিনি পুরোপুরি বুড়োদের দলে চলে যাননি। যুবকেরা এখনো তাকে ঈর্ষা করে। এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক ও শেয়ার করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছো আমাকে করে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থেকো আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।